আসসালামু আলাইকুম। পিটু এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে আমরা তরল ও বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখব তরঙ্গ ও শব্দ, এরপর তাপ ও তাপমাত্রা, তাপ সঞ্চালন এবং তাপযন্ত্র নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলো প্রথমে দেখি যে এই টপিকস গুলা থেকে বিসিএস এ কেমন প্রশ্ন হয় বা কোন রিলেটেড প্রশ্ন হয়। তো দেখো 37তম বিসিএস যেটা আসছে যে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। শব্দ থেকে আসছে কোন মাধ্যমে শব্দের গতি বেশি। এরপর শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। আবার 27তম বিসিএসে আসছে বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে। তো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইনফরমেটিভ টাইপ, মানে তোমার ইনফরমেশন গুলা জানা লাগবে। আচ্ছা, এরপর 25তম বিসিএসে আসছে যে কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা বেশি। হ্যাঁ, দুইটা কোশ্চেনই আসছে কিন্তু। লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ কি? হ্যাঁ, এরপর চাঁদে কেন শব্দ শোনা যাবে না, B52 কি, আল্ট্রাসোনোগ্রাফি কি, এগুলা সবকিছুই শব্দ থেকে আসছে। এরপরে দেখো রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক কি হবে, কম মনে হবে নাকি বেশি মনে হবে? এটা আসছে 14তমতে। এরপর সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে নির্ণয় করা হয়, এটাও শব্দ থেকে আসছে। সমটান সম্পন্ন একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে, এটাও একটা কোশ্চেন আসছে বিশেষ থেকে, এটাও শব্দ ও তরঙ্গ থেকে আসছে। তারপর যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে, এটাও শব্দ থেকে আসছে, শব্দের তোমার মিনিমাম লেভেল যেটা সেখান থেকে আসছে। তো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা দেখব তরল ও বায়বীয় পদার্থ। তরল ও বায়বীয় পদার্থ বলতে এখানে আমরা তরল ও বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য নিয়ে বা ধর্ম নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো তরল ও বায়বীয় পদার্থের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে ঘনত্ব। নর্মালি ডেফিনেশন যেটা সেটা হলো একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আচ্ছা, এটা কি জিনিস আসলে, ঘনত্বটা কি জিনিস? আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা যদি এই তিনটা ছবি একটু পর্যবেক্ষণ করো তাহলে দেখো এখানে পানি আছে, পানির মধ্যে একই সাইজের তিনটা কিউব আছে, একই সাইজ। হ্যাঁ, সাইজ গুলা সব কিউবের সমান। ওকে, তো এই কিউবের মধ্যে একটা হলো যে ফাঁপা কাঠ। হ্যাঁ, এই কাঠটা দেখছো ভিতরে ফাঁকা ফাঁকা। তো এই কাঠটা যখন আমরা পানিতে দিছি তো দেখা যাচ্ছে সে পানিতে ভাসতেছে। পরেরটা হলো সলিড একটা কাঠ, এটা যখন দিছি তো খেয়াল করো যে এটা একটু বেশি পরিমাণে ডুবছে, কিন্তু এখনো সে উম, পুরোপুরি ডুবে নাই, ভেসেই আছে। আর 3 নাম্বারটা হলো একটা রূপার কিউব, সিলভার। তো এইটা দেখা যাচ্ছে যে ডুবে গেছে। আচ্ছা, তিনটা সেম সাইজ, কিন্তু একটা বেশি ভাসছে, আরেকটা মোটামুটি ডুবে গেছে, আরেকটা একদম ডুবে গেছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে তিনটা সাইজ সমান হলেও তিনটার ওজন সমান না। এটা তো তোমরা খুব সহজেই কম্পেয়ার করতে পারো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে প্রশ্ন করি যে 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি। হ্যাঁ, তো দেখা যায় যে ম্যাক্সিমামই তার মাথার মধ্যে এটা ক্যাচ করে যে 1 কেজি লোহার ওজন বেশি। এটা আসলে 1 কেজি লোহা আর 1 কেজি তুলা তো একই সমান, তাই না? মানে 1 কেজি লোহার কথা যদি তুমি চিন্তা করো আর 1 কেজি তুলা, দুইটাই সেম ওয়েটে। তারপরেও কেন আমাদের মাথায় এটা আসে যে লোহার ওজন বেশি? কারণ হলো লোহার ঘনত্ব বেশি। সে একক আয়তন, তুমি যদি সমান পরিমাণ ধরো, এটা একটা বক্স, এই বক্স ভরে তুমি লোহা, তাহলে তুমি যে ওজন পাবা এই বক্স ভরে যদি তুমি তুলা নাও, তুমি তার চাইতে অনেক কম ওজন পাবা। ব্যাপারটা এইটাই, একটা সেম আয়তন বা সেম সাইজের জিনিস, সেটার ভর যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি হবে। এটাকে আমরা ডি ডি দিয়ে প্রকাশ করি, ডি ডেন্সিটি। এটি ইকুয়াল টু এম বাই ভি। এম হলো ভর আর ভি হলো আয়তন। বোঝা গেছে তাহলে জিনিসটা যে ঘনত্ব কি জিনিস। আচ্ছা দেখো, চাপ। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটাকে আমরা চাপ বলি। চাপের একক হচ্ছে প্যাসকেল, এবং এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি। হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ মানে হলো ফোর্স আর এ তে হলো এরিয়া, মানে একটা এরিয়ার উপর যে পরিমাণ বল প্রয়োগ হবে সেটাকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে আমরা চাপ পাবো। দেখো এখানে দুইটা কাঠের টুকরা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা শোয়ানো আর একটা খাড়া করে রাখা। এখন এটার ওয়েট হলো 100 নিউটন।
এখন এইটা, এই যে 100 নিউটন ওয়েট আছে এটা, এইটা যে সারফেসটা মাটির সাথে লাগানো, সেই সারফেসের আর ক্ষেত্রফল হচ্ছে 0.1 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল মানে তো আমরা জানি তাই না, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটা, এই যে এটা যদি প্রস্থ হয়, ডব্লিউ দিয়ে যদি আমরা প্রকাশ করি উইথ, আর এটা যদি লেন্থ হয়, তাহলে এই দুইটার গুণফল হবে ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল হলো 0.1 মিটার স্কোয়ার। তাহলে এখানে প্রেসারটা কত হবে? প্রেসার পি ইজ ইকাল টু 100 নিউটন ডিভাইডেড বাই হলো তার এরিয়া দিয়ে আমরা ভাগ দিব, 0.1 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা কত পেলাম? আমরা পাচ্ছি 1000 প্যাসকেল। ওকে, এটা হলো প্রেসার। আবার তুমি চিন্তা করো, সেম অ্যামাউন্ট এখানেও ওয়েট আছে 100 নিউটন, কিন্তু এটা দেখো এই সারফেসটা ছোট না, অল্প। এটার ক্ষেত্রফল কত? 0.01 মিটার স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে প্রেসার কত হবে? 100 ডিভাইডেড বাই 0.01, তাহলে আসতেছে 10,000 প্যাসকেল। 10,000 প্যাসকেল। তার মানে এটা হলো যে একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে চাপ। আচ্ছা, তরলের বা গ্যাসীয় পদার্থের আরেকটা ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হলো প্লবতা। প্লবতা কি? প্লবতা তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবা। যারা সাঁতার পারো বা পুকুর বা সুইমিং পুলে নামার অভিজ্ঞতা আছে, তারা জানো যে তুমি যদি ডুব দাও, তাহলে দেখবা যে নিচে থেকে কোনো একটা ফোর্স তোমাকে ঠেলে উপরের দিকে উঠাই দিতে চায়। খেয়াল করছো কখনো এটা? যারা পানিতে নামছো তারা সবাই জানো এটা, যে ডুব দিলে নিচে থেকে একটা বল উপরের দিকে ঠেলে উপরের দিকে উঠাই দেয়। এই যে নিচের থেকে ঠেলে উপরের দিকে উঠাই দেয়, এটাকে আমরা প্লবতা বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় বায়ান্সি। হ্যাঁ, বায়ান্সি ফোর্স বলে এটাকে, বায়ান্সি ফোর্স। তো এটা হচ্ছে যে নিমজ্জিত বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে, নিচের থেকে মনে হয় যে ঠেলতেছে উপরের দিকে। তো এইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের পানিতে ভাসমান যে স্ট্রাকচার গুলো আমরা দেখি, জাহাজ, লঞ্চ, এই জিনিসগুলা কিন্তু এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই বানানো হয়। এখানে ব্যাপার যেটা, সেটা হলো যে একটা আছে গ্র্যাভিটি ফোর্স। আমরা জানি গ্র্যাভিটির কারণে আমরা নিচের দিকে একটা টান অনুভব করি, তাই না? যে তুমি যদি ছাদে থেকে লাফ দাও, তুমি উপরের দিকে উঠবা না, নিচের দিকে পড়ে যাবে। সিমিলারলি পানিতে আমরা যখন নামি, তো এই গ্র্যাভিটি বা আমাদের ওজনের কারণে আমরা কি করি? নিচের দিকে নেমে যাই, তাই না? নিচের দিকে নেমে যাই। আরেকটা ফোর্স থাকে যেটা বললাম প্লবতা বা বায়ান্সি, সে উপরের দিকে ঠেলে। যদি তোমার ওয়েট বেশি হয়, এটা যদি বড় হয়, তাহলে তুমি ডুবে যাবা। আর এইটা যদি ছোট হয়, যে তোমার ওজনের চাইতে নিচের যে এই প্লবতা, এইটা যদি বড় হয়, হ্যাঁ, এইটা যদি বড় হয়, প্লবতা যদি বড় হয়, তাহলে তুমি ভেসে থাকবা, তুমি ডুববা না। বোঝা গেছে যে আসলে কেন ভাসে ডোবে? আচ্ছা, এখন আসো প্যাসকেলের সূত্র। তো প্যাসকেল একটা সূত্র দিছে, সেটা হচ্ছে যে উনি বলছে যে পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়, তবে সেই চাপ কোনো রূপ না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। মনে করো এইখানে চিত্রে দেখা যাচ্ছে যে একটা কন্টেনারের মধ্যে তরল পদার্থ আছে। এই তরল পদার্থে কি করলাম? আমরা বাইরে থেকে একটা প্রেসার দিলাম, পি একটা ফোর্স, বাইরে থেকে চাপ দিলাম। হ্যাঁ, এই যে কর্ক দিয়ে লাগানো আছে, এখানে মনে করো চাপ দিলাম। তো যেটা হবে, এই পি চাপটা সে সব দিকে, এই যে পাত্রের যে দেয়াল, এই দেয়াল বরাবর পাত্রের গায়ে লম্বভাবে সে সব দিকে ডিস্ট্রিবিউট হবে। এই পি প্রেসার কিন্তু, হ্যাঁ, এটা কমবে না। যে পি অনেক ডিস্ট্রিবিউট হয়ে এখানে প্রেসার দিচ্ছে তা না, এই পিটা সব দিকে প্রেসার দিবে। এটা হলো প্যাসকেলের সূত্র। আরেকটা সূত্র আছে আর্কিমিডিসের নীতি, যেটা আমরা জানি যে আর্কিমিডিস যে ইউরেকা ইউরেকা বলে চিল্লাচিল্লি করছিল, সেই সূত্রটা, সেটা হলো কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তু কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আচ্ছা, ব্যাপারটা কি? তোমরা খেয়াল করবা, পানিতে কোনো কিছু ধরলে সেটার ওয়েট কম মনে হয়। আচ্ছা, এইখান থেকে একটু দেখো, চিত্রটা একটু খেয়াল করো, যে এখানে 5 কেজি ওজনের একটা পাথর আমরা নিলাম। এই যে এখানে দেখাচ্ছে যে এটার ওয়েট 5 কেজি। হ্যাঁ, 5 কেজি। এটারে যদি তুমি পানিতে ডুবাও, দেখবা যে এটার ওয়েট কমে গেছে। ধরলাম এটার ওয়েট আসছে এখন 3 কেজি, তাহলে কতটুকু ওজন হারাইছে? বোঝা যাচ্ছে যে 2 কেজি তার ওজন কমে গেছে। আচ্ছা, এই 2 কেজিটা কই গেছে? তোমরা একটু খেয়াল করবা যে এইখানে পানি যতটুকু ছিল, পানি যে লেভেলে ছিল, এখানে এটা ডুবানোর ফলে কি হবে বলতো? পানিটা আইদার কিছুটা উপরের দিকে উঠে যাবে, বা এটা যদি বের হওয়ার অপশন থাকে, তাহলে পানিটা কি করবে? উপচে পড়ে যাবে, তাই না? যে এখান দিয়ে দেখো, যে পরিমাণ পানি চলে গেছে, এই পানিটার ওয়েট হলো 2 কেজি।
এটা সবসময় এরকমই হবে, যে পরিমাণ ওজন লস হবে একটা ম্যাটেরিয়ালস পানিতে ডুবানোর ফলে, সেটা হবে এই বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। এই বস্তুটা দেখো, এটা এখানে ঢুকছে, তাহলে এই জায়গাটুকুর মধ্যে যে পানি ছিল, এই পানিটা কি হয়েছে, বের হয়ে চলে গেছে। এই পানিটার ওয়েট হবে 2 কেজি। আচ্ছা, তাহলে বস্তুর ভাসা ও নিমজ্জনের কারণ তো অলরেডি বলেই দিলাম, যে যদি প্লবতা বেশি হয় তাহলে ভাসবে, আর যদি ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে। আচ্ছা, তো একটা কোশ্চেন থাকে সবসময় যে লোহা ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ ভাসে কেন? তাহলে এখন তুমি ওইটার সাথে একটু ম্যাচ করো। তুমি মনে করো পানির মধ্যে একটা লোহা ফেললা, লোহা, এই লোহা যতটুকু পানি অপসারিত করবে সেইটার ওজন, আর এই লোহার ওজনের পার্থক্য তুমি চিন্তা করো। এই একটা লোহা কতটুকু আর পানি অপসারণ করবে? অল্প একটু। এটার কি ওয়েট আছে কোনো লোহার তুলনায়? নাই। এই জন্য তুমি যখন একটা লোহা পানিতে দাও, তখন এই লোহার ওজনটা নিচের যে প্লবতা, এটা যেটা অনেক বেশি, এই কারণে লোহা ডুবে যায়। কিন্তু যখন তুমি জাহাজের কথা চিন্তা করো, তো জাহাজের ভিতরে কিন্তু কি খোলা, তাই না? ফাঁপা ভিতরে। তো এই জাহাজটা যতটুকু পানি অপসারণ করে, হ্যাঁ, এই জাহাজ যতটুকু পানি অপসারণ করতেছে, এই বড় বিশাল অ্যামাউন্টের একটা পানি, সেই পানির তুলনায় এই জাহাজের ওজনটা কম। এই যে নিচে পানি যতটুকু অপসারণ করছে, এই কারণে জাহাজ সে কিন্তু ডুবে যায় না, কারণ তার ওয়েটের চাইতে এই যে পানিটা, যে পানিটা সে অপসারণ করছে, তার ওজন অনেক বেশি। আচ্ছা, আরেকটা হলো যে বরফ পানিতে ভাসে কেন? দেখো, বরফ হলো কঠিন, আর পানি সাধারণ অবস্থায় থাকে তরল, কিন্তু তুমি যদি পানিতে বরফ দাও, তাহলে বরফটা কি হয়, ডুবে যায় না ভেসে থাকে? ভেসে থাকে। এটার কারণ কি আসলে? এটার কারণ হচ্ছে যে কয়েকটা মৌল আছে শুধু, যারা তরল থেকে কঠিন পদার্থ হলে তাদের আয়তন বাড়ে। নর্মালি যেটা হয়, কঠিন পদার্থ কি, কঠিন পদার্থ হইলো যে খুব আবদ্ধ থাকে, একদম মলিকুল গুলা খুব কাছাকাছি থাকে। তো তখন দেখা যায় যে এটার ওয়েট বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। একটু আগে যেটা বললাম যে একক আয়তনের ভর, যে একই সমান তোমার একটা কাঠ আর একটা যদি তুমি লোহার কিউব চিন্তা করো, তাহলে যদিও সাইজ সমান কিন্তু লোহার ঘনত্ব বেশি হওয়ার কারণে এটার ওজন বেশি বা ভর বেশি। সিমিলারলি যখন কোনো লিকুইড এটা কঠিন পদার্থে পরিণত হয়, তখন তার ঘনত্বটা বেড়ে যায়, এই কারণে তার ওজনটাও বেড়ে যায়, তখন সে যে দেখা যায় ডুবে যায়। কিন্তু কয়েকটা মৌল আছে যাদের লিকুইড থেকে কঠিন পদার্থ হলে আয়তন বেড়ে যায়। বরফ একটা, তো 1 লিটার পানি মানে 1 লিটার লিকুইড পানি যেটা, এইটা সমান হলো 12/11 লিটার বরফ, মানে 1 পয়েন্ট সামথিং। তার মানে দেখা যাচ্ছে 1 লিটার পানি যখন বরফে পরিণত হয়, তখন তার আয়তনটা কি হয়েছে, বেড়ে গেছে। যেহেতু আয়তন বেড়ে যায়, তার মানে কি হয়েছে, 1 লিটার পানির ওজন মনে করো 1 কেজি। তাহলে এখানে যদি আমি ভর বাই আয়তন করি, তাহলে কি হয়, ডেনসিটি ভর বাই আয়তন, 1 কেজি ডিভাইডেড বাই 1 লিটার আসতেছে 1। আর এইখানে বরফের ক্ষেত্রে যদি আমি ডেনসিটি মেজার করি, তাহলে ডি ইকুয়াল টু কি হবে, যে এটার ওজন হলো 1 কেজি, 1 কেজি পানি দিয়ে তো 1 কেজি বরফই হবে, আর এটার আয়তন হলো 1.1। তাহলে 1 কে যদি তুমি 1.1 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে 0.91। তাহলে দেখো, এটার ঘনত্ব কম, এটার ঘনত্ব বেশি, তাহলে যেটা ঘনত্ব কম সে ভেসে থাকবে, এই জন্য বরফ পানিতে ভাসে। এখানে দেখো স্ট্রাকচার গুলো দেখানো আছে, যে পানি যেটা কোল্ড ওয়াটার, হ্যাঁ, কোল্ড ওয়াটারে মলিকুল গুলা কাছাকাছি আছে, খেয়াল করছো, এই যে কাছাকাছি, তার মানে তার ঘনত্ব বেশি, এটার ঘনত্ব বেশি। ওয়ার্ম ওয়াটার, এটা দেখো মলিকুল গুলো আরেকটু দূরে দূরে, তার মানে তার ঘনত্ব আরেকটু কম, এই কোল্ড ওয়াটারের চাইতে কম, হ্যাঁ। আর আইস যেটা, আইস যখন ফর্ম করে তখন ক্রিস্টাল ফর্ম করে, খুব সুন্দর, এই জন্য একটা স্ট্রাকচার গঠন করে। দেখো এই যে স্ট্রাকচারটা, এখানে দেখো এগুলো কিন্তু এলোমেলো, এটা খুব সুন্দর একটা গোছানো স্ট্রাকচার গঠন করে, কিন্তু দেখো স্ট্রাকচার গুলো কিন্তু অনেক দূরে দূরে। এই কারণে আইসের আয়তন বেড়ে যায়, এটা ডেনসিটি আরো কম। বুঝা গেছে? এই কারণে দেখো বরফ পানিতে ভাসে। এবং এইটা যদি না হতো, তাহলে কিন্তু সমুদ্রে মাছ এগুলো কিন্তু বাঁচতো না। কারণ কি, যদি এরকম হইতো যে আইস এটা বরফ হওয়ার মানে বরফ এটা বরফ হওয়ার পরে ডুবে যায়, তাহলে কি হইতো বলতো? এই যে তোমার মেরু অঞ্চল যেগুলা, যেখানে বেশিরভাগ সমুদ্রের পানি বরফ হয়ে থাকে, এই বরফগুলো কি হইতো, বরফ হওয়ার সাথে সাথে সে নিচের দিকে নামতো। তো এই নিচে যে মাছ আছে, এগুলো কি হইতো, সব মারা যেত। নর্মালি দেখা দেখা যায় এই বরফের যে এলাকাগুলা, এখানে এই উপরের দিকে বরফ থাকলেও নিচের দিকে থাকে পানি।
এবং এই পানিতে কিন্তু মাছ বেঁচে থাকে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো পৃষ্ঠটান, যেটাকে আমরা সারফেস টেনশন বলি। তোমরা খেয়াল করবা যখন কোনো পানির ফোঁটা পড়ে, এই যে গাছ থেকে শিশির, দেখবা এগুলো গোল আকার হয়ে থাকে। কথা হলো, এটা গোল থাকে কেন? পানি গোল হয়েছে কিভাবে? এটা কিছু দিয়ে আটকানো আছে যে পানিগুলা গোল আছে? এই যে যে কারণে গোল থাকে, এটাকে আমরা পৃষ্ঠটান বলি। তোমরা একটু খেয়াল করলেই বুঝবা যে পানিগুলো এখানে মানে টান টান হয়ে আছে, তাই না? তোমরা খেয়াল করছো যে ছোট মুখওয়ালা কোনো বোতল বা কোনো পাইপ, এটার উপরে পানি উঠতে উঠতে দেখবা যে এরকম একটা এরকম হয়ে যায়, হ্যাঁ, তারপরে গিয়ে পড়ে। তো এই যে দেখো একটা টান টান অবস্থা, তাই না? এটাই হলো পৃষ্ঠ টান। এটা হলো তরল পদার্থের উপরে একটা আকর্ষণ থাকে, এইটাকে আমরা পৃষ্ঠটান বলি। এবং এই পৃষ্ঠটানের কারণে তোমরা খেয়াল করবা যে পিঁপড়া কিন্তু পানির উপর দিয়ে হাঁটতে পারে। তার মানে এটার উপরে একটা টান আছে, যদিও এটা অনেক অল্প, তারপরেও তরল পদার্থের উপরে একটা টেনশন কাজ করে বা টান কাজ করে, এটাকে আমরা পৃষ্ঠটান বলি। তো এখানে দুইটা ইনফরমেশন মনে রাখবা। একটা হলো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়। কারণ কি, যখন তাপমাত্রা বাড়ে তখন মলিকুলগুলা বা পদার্থের অণুগুলা কাঁপাকাঁপি করে। যখন কাঁপাকাঁপি করে তখন কি হয়? বন্ধন ছিঁড়ে যায়, তাই না? মনে করো যে তোমরা সবাই হাত ধরে দাঁড়ায় আছো, অনেকগুলা মানুষ মনে করো হাত ধরে দাঁড়ায় আছে, মানববন্ধন করতেছে। তো যদি পুলিশ দৌড়ানি দেয়, কাঁপাকাঁপি শুরু হয় বা দৌড়াদৌড়ি শুরু হয়, তখন কি হয়? সবাই কি হাত ধরে থাকে, না যে যেদিকে পারে দৌড়তে হয়? ব্যাপারটা অনেকটা এরকম। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। এইটা মনে রাখবা। তাহলে চলো একটু দেখি, এতক্ষণ যা দেখলাম এখান থেকে আমরা কিছু কোশ্চেন দেখি যে আমরা পারি কিনা। তাহলে পৃথিবী কোন একজন মানুষ কোন অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। কারণ কি বলতো? আয়তন বেশি। তুমি মনে করো যে দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় আছো এখানে, তাহলে তোমার ওয়েটটা এইটুক জায়গার মধ্যে পড়তেছে। তার মানে তোমার ওয়েট যদি 60 কেজি হয় আর এইটুক জায়গা যদি 1 হয়, তাহলে প্রেসার দিচ্ছ তুমি 60। আর তুমি যদি শুয়ে থাকো, তুমি শুয়ে আছো, ওকে, এখন তোমার ওজন 60, কিন্তু তুমি এই 60 কেজি ওজন এতটুকু জায়গায় ডিস্ট্রিবিউট করতেছো। মনে করো এটা হলো 5 ইউনিট, তাহলে 60/5 কত হয়? 12। তাহলে দেখো যে তুমি কিন্তু শোয়া অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দাও। আচ্ছা, আর্কিমিডিস গ্রিক সিসিলিতে জন্মগ্রহণ করে। আচ্ছা, প্লবতা বেশি হবে কার? সমুদ্রের পানি নাকি নদীর পানি? তো প্লবতা বেশি হবে সমুদ্রের পানি। কারণ কি, সমুদ্রের পানিতে লবণ মিশ্রিত থাকে, এই জন্য সমুদ্রের পানির ঘনত্ব বা ডেন্সিটিটা বেশি, এই কারণে তার প্লবতাও বেশি। আচ্ছা, অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের কাছে যে চিহ্ন থাকে তাকে বলা হয় প্লিমসল লাইন। বরফ ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। মনে রাখতে হবে এটা, যে ঘনত্ব যদি বেশি হয় তার ওয়েটটা বেশি হবে। সমান সমান জিনিস বা সমান সাইজের একটা জিনিসের ওয়েট মানে ঘনত্ব বেশি হলে তার ভর বা ওজনটাও বেশি হবে। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ পানির যেহেতু ঘনত্ব বেশি, সেহেতু সে নিচের থেকে তোমার বেশি ঠেলা দিবে, এই জন্য তুমি সহজে বেঁচে থাকতে পারবা। আর কোনো বস্তুকে সম্পূর্ণ পানিতে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে। যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়, এটা 12 BCS আসছিল। এইটা হলো যে তোমার, যদি তুমি কোনো একটা বস্তুকে এটা পানিতে ডুবাই দিলা, ঠিক আছে, তো এটার যদি ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়, এটা তুমি যেখানে রাখবা পানির নিচে, সে সেখানেই থাকবে। কারণ কি, পানির ঘনত্বের সাথে এটার ঘনত্ব সেম, কম বেশি না, এই জন্য সে জায়গা চেঞ্জ করবে না। কম হলে কি হইতো? কম হলে সে বেশি উঠতো। আর যদি ঘনত্ব বেশি হইতো তখন সে ডুবে যাইতো। যেহেতু সমান, তাকে যেখানে রাখবে সে সেখানেই থাকবে। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়, এটা হলো পৃষ্ঠটানের কারণে। হ্যাঁ, আমরা একটু দেখলাম যে পানির চারপাশে যে একটা সারফেস টেনশন থাকে, সেটি হলো পৃষ্ঠটান। তো চলো এখন আমরা একটু তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করি। তরঙ্গ, তোমরা যারা কক্সবাজার গেছো দেখছো যে পানির ঢেউ আসে, তাই না? এই ঢেউটাই একটা তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ বলতে ডেফিনেশন যেটা, সেটা হলো যে পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত আন্দোলন মানে এই যে এটা যে মুভ করেছে। হ্যাঁ, আমরা কোনো একটা দড়ি ধরে তুমি ঝাঁকি দিচ্ছ, তো কি হয়? একটা ঢেউয়ের মতো ক্রিয়েট হয়, তাই না? মানে এটা একটা তরঙ্গ ক্রিয়েট হয়। তরঙ্গ কি করে? কোনো ঝড়ো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। এটাকে বলে তরঙ্গ। মানে তুমি একটা দড়ি তোমার হাতে, মনে করো যে এখানে এখানে তুমি বেঁধে রাখলা একটা দড়ি, মনে করো এটা তুমি বাকি একটা প্রান্ত তুমি হাতে ধরে রাখছো, এই প্রান্ত ধরে রাখছো, তুমি ঝাঁকি দিলা, কি হবে? দেখা যাবে যে এখান থেকে এরকম এরকম একটা ঢেউ ক্রিয়েট হয়েছে। তো দড়ি কিন্তু তোমার হাতেই থাকবে এবং দড়ির কণাগুলা কিন্তু স্থানান্তরিত হবে না। কিন্তু তুমি এখানে যে শক্তিটা প্রয়োগ করলে, এটি কি হবে? একটা সময় গিয়ে এখানে এসে
বাড়ি খাবে, তাই না? বা এই পর্যন্ত মুভ করবে। তো এটাই হচ্ছে তরঙ্গ, যে সিস্টেমে কোনো জড় মাধ্যমের তো কণাগুলোকে স্থানান্তরিত করে না, কিন্তু শক্তি স্থানান্তরিত করে, তাকে আমরা তরঙ্গ বলি। তরঙ্গ দুই রকমের হয়, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে সে ডিরেকশনের সাথে, মানে যেদিকে সে যাচ্ছে তার সাথে তরঙ্গ 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করবে। তুমি একটু খেয়াল করো, এই যে এটা একটা এখনই বললাম যে তুমি হয়তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় থেকে যদি ওই তোমার দড়িটাকে যদি তুমি উপর থেকে নিচে নামাও, তখন এটা ধরনের ওয়েভ ক্রিয়েট হবে, তাই না? এখন ওয়েভের দুইটা প্রান্ত থাকে, একটা হলো যে দেখো এটা হলো পিক, সর্বোচ্চ পয়েন্ট, হ্যাঁ, এটা একদিকে, এটা একদিকে। তো নিয়ম হলো যেটা, সেটা হলো এই যে এইখানে থেকে এখানে যতটুকু ডিস্টেন্স, এখানেও সমান দূরত্ব থাকে। হ্যাঁ, এটা সমান দূরত্ব, একদম টপ থেকে এই মাঝামাঝি পর্যন্ত যে জায়গাটা, এটা সমান থাকে উপরের দিকে এবং নিচের দিকে। তো তুমি একটু খেয়াল করো যে এটা যদি এইদিকে ট্রাভেল করে, তাহলে এইটার সাথে এটা 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। এই জন্য এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের সাথে সমকোণে অগ্রসর হয়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্রসর হয়। আবার এটার সাথেও দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এই জন্য এটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। যেমন মনে করো যে পানির তরঙ্গ, দেখো পানি এরকম ঢেউ খেলে যায়, তাই না? এরকম ঢেউ খেলে খেলে যায়, এই জন্য পানির তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ। আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, এগুলা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আর অনুধরঙ্গ তরঙ্গ হচ্ছে, তুমি যদি একটা স্প্রিং এর কথা চিন্তা করো, যে তুমি একটা স্প্রিং, সেটা তুমি টান দিয়ে ধরে ছেড়ে দিলা, এদিকে তুমি টান দিলা, টান দিয়ে ছেড়ে দিলা, তো দেখা যাবে যে স্প্রিংটা প্রথমে তোমার দিকে আসছে, যখন ছেড়ে দিলা তখন সেই আবার কি করবে, এদিকে ব্যাক করবে। তো এইটাও এক ধরনের তরঙ্গ, এটাকে আমরা অনুধর্ব তরঙ্গ বলি, মানে যেটা স্পন্দনের সাথে সরল রেখা বরাবর, দেখো এটা যাচ্ছে ওইদিকে, তরঙ্গ ওইদিকে মুভ করতেছে, এই জন্য এটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ, যেটা শব্দ, শব্দ একরকমের তরঙ্গ, এবং শব্দ হচ্ছে এই অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো তরঙ্গ রিলেটেড আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে, একটা হলো যে বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। কারণ আগে আমরা দেখছি যে কম্পাঙ্ক রিলেটেড কোশ্চেন কিন্তু বিসিএস এ আসছে। তো এখানে এই কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, প্রথমে আসো যে কম্পাঙ্ক কি জিনিস, আমি যদি একটু এখানে দেখাই, দেখো এইটা একটা তরঙ্গ, তাই না? এইটা একটা তরঙ্গ। তো এই তরঙ্গে তোমার এই যে এখান থেকে মনে করো শুরু হয়েছে, তো সে এখান থেকে শুরু করে এই উপরে গেল, পরে আবার সে ব্যাক করছে এখানে, আবার নিচে আসছে, নিচে এসে সে আবার এই জায়গাতে, মানে যেখান থেকে সে শুরু করছিল সেই লাইন বরাবর ফিরে আসছে। তো দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা, মানে যে জায়গা থেকে সে শুরু করছিল আবার ওই জায়গাতে ব্যাক করছে, এটাকে আমরা বলি একটা পূর্ণ স্পন্দন। এই যে এখান থেকে শুরু হয়েছে, আবার এই পর্যন্ত আসছে, এই যে ঘুরে ঘুরে আবার তার নিজের জায়গাতে এসে ব্যাক করছে, এইটুককে আমরা বলি একটা পূর্ণ স্পন্দন। বোঝা গেছে? পূর্ণ স্পন্দন বলি। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা স্পন্দন, আবার এখান থেকে যদি শুরু করি তাহলে এই পর্যন্ত হলো আরেকটা স্পন্দন, দুইটা স্পন্দন। তো বলছে যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ। তাহলে এখানে যদি হয় যে 1 সেকেন্ডে সে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, মানে 1 সেকেন্ডে সে এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে কি বলবো যে এফ এফ কত, 1, মানে কম্পাঙ্ক 1। 1 সেকেন্ডে যদি দুইটা করে তাহলে 2, 1 সেকেন্ডে যদি সে 1000 করে তাহলে তার কম্পাঙ্ক হলো 1000। আর এই কম্পাঙ্ককে আমরা যে যে একক দিয়ে প্রকাশ করি, একক হলো হার্জ, এইচ জেড দিয়ে আমরা প্রকাশ করি হার্জ, যে এত হার্জ। ওকে, আচ্ছা, আরেকটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মানে এই যে এখান থেকে দেখো, এইখান থেকে সে শুরু করছে, তাই না? এখান থেকে শুরু করছে, তো এইখান থেকে এই পর্যন্ত হলো একটা পূর্ণ স্পন্দন। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা একটা সাইন দিয়ে প্রকাশ করি, এই সাইনটা, এটাকে আমরা বলি ল্যামডা। হ্যাঁ, এটা ল্যামডা বলে, এটা একটা গ্রিক, ল্যামডা বলে এটাকে। হ্যাঁ, এরকম একটা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব করছে, তাহলে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর আরেকটা হলো যে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হচ্ছে যে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ বেগ। মনে করো শুরু হয়েছে, 1 সেকেন্ড পরে সে কোথায় আছে, তরঙ্গটা যতটুকু থাকবে সেইটা হলো তরঙ্গ বেগ। এখন এই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি আমরা একটু দেখি।
যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করা যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এটাকে আমরা যদি সাধারণভাবে লিখি তাহলে একটি কম্পাঙ্ক বা পূর্ণ স্পন্দন, তাই না? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে সেটা কি? সেটা হলো ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাই না? একটা জন্য হলো ল্যামডা। আচ্ছা, তাহলে এফ টি যদি হয় যে এফ সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সে, একটার জন্য এতটুকু করে, তাহলে এফ টি, এফ যে কোনো হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, 10টা হইতে পারে, তাহলে কি হবে? গুণ হবে। তাহলে এফ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। কম্পাঙ্ক কি ছিল? 1 সেকেন্ডে যতগুলা হয়। তাহলে এই এফ হইতে সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে এই যে ল্যামডা এফ দূরত্ব যে অতিক্রম করছে সে কত সময় করছে? 1 সেকেন্ডে করছে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো এফ ল্যামডা। আবার আমরা জানি যে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি ইজ ইকাল টু কি আসতেছে? এফ ল্যামডা। বুঝা গেছে? কি বললাম? প্রথমে আমরা দেখলাম যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হইতে যে দূরত্ব অতিক্রম করে সেটা ল্যামডা। আচ্ছা ফাইন, তাহলে এফটা করতে কি লাগবে? এফ ল্যামডা লাগবে। এই এফ ল্যামডা এইতটুক দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। আমরা জানি যে 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে আমরা বলি কম্পাঙ্ক। তাহলে এটা হলো 1 সেকেন্ড। আর এই 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে আমরা বলি তরঙ্গ বেগ। তার মানে ফাইনালি আমরা পেলাম ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। এটা সম্পর্ক। তার মানে তরঙ্গ বেগ ইজ ইকাল টু হলো কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। এখন আসো শব্দ। শব্দ এটা এক ধরনের তরঙ্গ। আমরা যখন শব্দ করি বা আমরা কোনো সাউন্ড করি তখন যেটা হয় যে আমরা জানি যে আমাদের স্বরযন্ত্র যেটা আছে এটা কাঁপে। তো এই যে কাঁপার ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় এই তরঙ্গটাই হচ্ছে শব্দ। তো শব্দ আগেই বলছি যে শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দ সঞ্চারণের জন্য কোনো স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। মানে যেহেতু এইখানে আমরা জানি যে তরঙ্গটা কি, সেই মাধ্যমে কণাগুলোকে স্থানান্তরিত করে না কিন্তু শক্তি স্থানান্তরিত করে। তার মানে তো একটা জিনিস হলো তোমার মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া তুমি মাধ্যমের কণা কই পাবা? তার মানে তোমার অবশ্যই শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম লাগবে। এখন মাধ্যমটা হতে পারে যে কঠিন মাধ্যম হতে পারে বা বায়বীয় মাধ্যম হতে পারে, তরল মাধ্যম হতে পারে, হোয়াট এভার এলস। কিন্তু যদি মাধ্যমই না থাকে তাহলে কিন্তু শব্দ মুভ করবে না, তাই না? শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তরঙ্গ সৃষ্টি হবে কোথায়? মাধ্যম না থাকলে। এই জন্য শূন্য মাধ্যম মানে যেখানে কোনো মাধ্যম নাই সেইখানে শব্দের বেগ কত? শূন্য। মানে সেইখানে শব্দ শোনা যাবে না যেখানে মাধ্যম নাই। আমাদের চারপাশে বায়ু আছে, যখন আমরা কথা বলি তখন এই বায়ুটা কাঁপে। এই বায়ুর মধ্যে তরঙ্গ আকারে আমাদের সাউন্ড গুলা পাস হয়। তো যেখানে বায়ু নাই বা শূন্য মাধ্যম সেখানে শব্দের বেগ শূন্য। অটো ভন গেরিক সে সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করে। আর শব্দের বেগ যেটা সেটা হলো যে সাধারণ তাপমাত্রায় শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়। তার মানে যদি ওয়ার্মার হয়, গরম হয়, তাহলে শব্দ দ্রুত মুভ করে। আর যদি ঠান্ডা হয় তাহলে শব্দ আস্তে মুভ করে, মানে শব্দের বেগ কমে। এবং এটা হলো যে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন তাপমাত্রা বাড়ালে বাতাসে শব্দের বেগ প্রায় 0.6 মিটার পার সেকেন্ড আকারে বৃদ্ধি পায়। তাহলে এখানে দুইটা জিনিস বললাম, একটা হলো শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, আর শব্দের বেগ বা দ্রুতি সেটা প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য 0.6 মিটার পার সেকেন্ড আকারে বৃদ্ধি পায়। আর শব্দের প্রতিফলন, যে শব্দ কোনো জায়গায় যদি বাধা পায় তাহলে সে প্রতিফলিত হয়ে ফিরে আসে, এটাকে আমরা বলি শব্দের প্রতিফলন। আমরা অনেক সময় প্রতিধ্বনি শুনি, তাই না? যে পাহাড়ের মধ্যে গিয়ে জোরে চিল্লানি দিলে বা কোনো বদ্ধ ঘরের মধ্যে আওয়াজ করলে এটা আবার আমাদের কানে ব্যাক করে, তাই না? এটাকে আমরা বলি শব্দের প্রতিধ্বনি। এটা কেন হয়? ওই যে প্রতিফলিত হওয়ার কারণে। তুমি যদি কোনো ওয়াল বা কোনো আবদ্ধ ঘরে বা পাহাড়ের মধ্যে যদি তুমি আওয়াজ করো তাহলে এই আওয়াজটা কি হয়? প্রতিবন্ধক মাধ্যমে সে বাধা পেয়ে আবার আমাদের কানে ব্যাক করে, তখন আমরা এটা প্রতিধ্বনি শুনি। তবে প্রতিধ্বনি ইউজ করে অনেক কাজ করা হয়। যেমন একটা হলো যে কূপের গভীরতা নির্ণয় করা যায়। তুমি কূপের উপর থেকে আওয়াজ করলা, এই আওয়াজটা নিচে গিয়ে বাধা পাবে, তাই না? এখানে গিয়ে বাধা পাবে। তো বাধা পেয়ে আবার সে কি করবে? উপরের দিকে ব্যাক করবে। তো যখন সে ব্যাক করবে, যখন আবার তুমি শুনলা, এটার মাঝখানে সময়টা তুমি কাউন্ট করো যে তুমি যে আওয়াজ করছো, আওয়াজ করা এবং প্রতিধ্বনি শোনার মাঝখানে কতটুকু সময় লাগছে।
তো এই সময়টার সাথে তুমি শব্দের বেগ জানো, এই দুইটা যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি এই কূপের গভীরতা পেয়ে যাবা। আচ্ছা, আর প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনির মধ্যে মিনিমাম 0.1 সেকেন্ডের একটা পার্থক্য থাকতে হবে, না হলে বোঝা যাবে না যে প্রতিধ্বনি হয়েছে কিনা। আর উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব থাকতে হবে 16.6 মিটার। আর শব্দানুভূতির স্থায়িত্বকাল এটা হলো 0.1 সেকেন্ড। যে কোনো শব্দ শুনলে এটার রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়, এই জন্য এটাকে আমরা বলি শব্দানুভূতির স্থায়িত্বকাল। শ্রাব্যতার পাল্লা হচ্ছে, আমরা যে একটু আগে কম্পাঙ্ক নিয়ে কথা বললাম, তো এই কম্পাঙ্কের 20 হার্জ, হ্যাঁ 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, এর মাঝখানে যে কম্পাঙ্কগুলা, এই কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। যদি এই 20-এর চাইতে কম হয় অথবা 20,000-এর চাইতে বেশি হয় কম্পাঙ্ক, সেক্ষেত্রে আমরা ওই শব্দগুলা শুনতে পাই না। এরকে শ্রাব্যতার পাল্লা বলে। তার মানে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত কম্পাঙ্ক থাকলে সেই শব্দকে আমরা শুনতে পাই। 20,000-এর অধিক হলে সেই তরঙ্গকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ, মানে যে লেভেল পর্যন্ত আমরা শুনতে পাই তার চাইতে বেশি শব্দোত্তর তরঙ্গ। আর যদি 20 হার্জের কম হয় তাকে আমরা বলি শব্দতর, মানে 20-এর কম, শব্দতর তরঙ্গ। তো কুকুরের শ্রাব্যতা সীমা হলো 35,000 হার্জ। তার মানে দেখো, এই 20,000-এর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা শুনবো না, কিন্তু কুকুর ঠিকই শুনতে পারে। আর বাদুড়ের এখানে অনেক বেশি, বাদুড়ের শ্রাব্যতা সীমা হচ্ছে 1 লাখ পর্যন্ত, মানে সে 1 লাখ হার্জের শব্দ শুনতে পারে। আর শব্দোত্তর তরঙ্গ এগুলো আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি। একটা হলো সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য আমরা যে ইকুইপমেন্ট বা যন্ত্র ব্যবহার করি, সেখানে কি হয়, আমরা এই শব্দোত্তর তরঙ্গ এখান থেকে নিচের দিকে পাঠাই। তো যেটা হয়, সে এই নিচে সারফেসে এসে সে বাধা পায়, বাধা পেয়ে আবার প্রতিফলিত হয়ে ব্যাক করে। তো এই মাঝখানে যে সময়টা, মানে সে এখান থেকে আসলো, এসে এখানে প্রতিফলিত হয়ে সে আবার ব্যাক করছে, এই মাঝখানে যে সময়টা, এই সময় এর উপর ভিত্তি করে, মানে কতটুকু সময় লাগছে আর ব্যাক কত, সেটা থেকে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। জাহাজের পথ প্রদর্শনের ক্ষেত্রে আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করি। মনে করো এখানে একটা জায়গা থেকে আমরা সাউন্ড পাঠাচ্ছি, হ্যাঁ শব্দোত্তর, যেটা আমাদের কানে আসবে না, কিন্তু এই সাউন্ডটা জাহাজের মেশিন বা যন্ত্র সে ঠিকই পিক করতে পারবে। তো জাহাজ বুঝতে পারে যে এখানে কোনো পাহাড় আছে বা কোনো বাধা আছে, এদিকে যাওয়া যাবে না, আমি অন্য দিক দিয়ে যাব। এরপরে ধাতব পিণ্ড বা পাত্রে ক্ষুদ্রতম ফাটল অনুসন্ধানের জন্য ব্যবহার করা হয়। যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য, ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য ব্যবহার করি। রোগ নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলি, তাই না? আল্ট্রাসাউন্ড আমরা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, বাদুড় কিভাবে পথ চলে? বাদুড় চোখে দেখে না, তো বাদুড় যেটা করে, সে চলার সময় ক্রমাগত সে বিভিন্ন তরঙ্গ, বিভিন্ন কম্পাঙ্কের সে শব্দোত্তর তরঙ্গ ক্রিয়েট করে। এই তরঙ্গগুলা কি হয়, বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। তো সামনে যখন কোনো বাধা পায়, মনে করো সামনে একটা পোকা আছে, এইখান থেকে সে বাধা পেয়ে এই তরঙ্গটা আবার যে ব্যাক করলো, বাদুড় এটা বুঝতে পারে যে সামনে কোনো একটা বাধা আছে, এবং তার তরঙ্গ পাঠানো এবং এই তরঙ্গটা বাধা পেয়ে ফিরে আসা, এর মধ্যবর্তী যে সময়, সেটাও সে বুঝতে পারে, এবং সে এ থেকে অনুমান করতে পারে যে সেই বস্তুটা কতটুকু দূরে আছে। তো এইভাবে বাদুড় আসলে তরঙ্গ ব্যবহার করে পথ চলে। আরেকটা জিনিস যেটাকে আমরা ডপলার ক্রিয়া বলি, এটা হচ্ছে, মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ তুমি এখানে দাঁড়ায় আছো, এখান থেকে মাইক বাজতেছে, এখানে একটা মাইক আছে, হ্যাঁ এই মাইকটা এখান থেকে বাজতেছে, তো তুমি এখান থেকে আওয়াজ পাচ্ছ, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি এরকম হয় যে তুমি এটার দিকে অ্যাপ্রোচ করতেছো, মানে তুমি এই মাইকের দিকে আগাচ্ছ ধীরে ধীরে, তখন যেটা হবে, এইখান থেকে যে আওয়াজটা আসছে, সেই আওয়াজটা কিন্তু, মনে করো মাইকের সাউন্ড না বাড়লেও তোমার কাছে কি মনে হবে, যে মাইকটা জোরে বাজতেছে। আবার তুমি এখান থেকে যদি উল্টা দিকে হাঁটা দাও, তাহলে তোমার কাছে মনে হবে যে মাইক থেকে সাউন্ডটা আস্তে আসতেছে। এটাকে আমরা বলি ডপলার ক্রিয়া। তো এটার 3টা জিনিস হইতে পারে। একটা হলো যে শ্রোতা স্থির, উচ্চ গতিশীল। মনে করো এই ট্রেন, এটা হুইসেল বাজাতে বাজাতে তোমার দিকে আসতেছে, তুমি স্টেশনে দাঁড়ায় আছো, তুমি এখানে দাঁড়ায় আছো, ট্রেনটা তোমার দিকে আসতেছে, এটা একটা হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয়, যে তোমার কাছে মনে হবে যে আওয়াজ যতটুকু সাউন্ড তার চেয়ে বেশি মনে হবে তোমার কাছে। আবার যখন তোমাকে রেখে এই ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাবে, তখন তোমার কাছে মনে হবে যে আওয়াজ ধীরে ধীরে কমে যাচ্ছে। আরেকটা হতে পারে যে উচ্চ স্থির, তুমি
গতিশীল, মানে শ্রোতা গতিশীল। তো ট্রেনটা মনে করো যে ছেড়ে দিবে, এই জন্য সে হুইসেল বাজাচ্ছে, আর তুমি ট্রেনের দিকে দৌড়াচ্ছ। তো তুমি যত ট্রেনের কাছে যাবা তোমার কাছে আওয়াজ বেশি জোরে মনে হবে। আর এটা হলো যে দুইজনই গতিশীল, উৎস গতিশীল এবং শ্রোতাও গতিশীল। তো যদি একই দিকে দৌড়ায় তাহলে বেশি মনে হবে, যদি বিপরীত দিকে দৌড়ায় তাহলে আওয়াজ কম মনে হবে। মাইক্রোফোন মাইক্রোফোন যেটা করে, শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে এবং তরঙ্গকে বিবর্ধিত করে। যেমন আমি এখন মাইক্রোফোন দিয়ে কথা বলছি, আমি তো কথা বলছি, এইটা মাইক্রোফোনটা কি করতেছে, এই শব্দ তরঙ্গকে সে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে সে এটা আমার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে সে অডিও রেকর্ড আকারে সে নিয়ে যাচ্ছে। অথবা এই মাইক্রোফোনের সাথে যদি কোনো সাউন্ড বক্স লাগানো থাকতো, যে কোনো সাউন্ড বক্স লাগানো আছে, তখন সে কি করতো, এই তরঙ্গকে বিবর্ধিত করতো, করে এই সাউন্ড বক্স দিয়ে বড় আওয়াজে বের করতো। তাহলে মাইক্রোফোন কি করে, এটা মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গকে সে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে। আর লাউড স্পিকার যেটা করে, এই যে এই মাইক্রোফোন দিয়ে যে বিদ্যুৎ তরঙ্গটা লাউড স্পিকার পর্যন্ত গেল, সেই বিদ্যুৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে বিবর্ধিত করে আমাদের সামনে পৌঁছায়। তাহলে মাইক্রোফোন হচ্ছে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গ, আর লাউড স্পিকার হচ্ছে বিদ্যুৎ তরঙ্গকে শব্দ তরঙ্গ। তো শব্দের বিভিন্ন এলাকা ভেদে শব্দের গ্রহণযোগ্য মাত্রা আছে। যেটা নীরব এলাকা, সেখানে শব্দের গ্রহণযোগ্য মাত্রা হলো 45 ডেসিবেল। আবাসিক এলাকাগুলোতে 50 ডেসিবেল। বাণিজ্যিক এলাকা, যেহেতু এখানে অনেক গাড়ি ঘোড়া চলে, তো সেখানে হলো 70। আর শিল্প এলাকাগুলোতে কলকারখানা চলে, সেখানে আওয়াজ বেশি হয়, সেখানে 75 ডেসিবেল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে ধরা হয়। আর মনে রাখতে হবে যে যদি 105-এর চেয়েতে বেশি হয় তাহলে আমরা বলি তাকে শব্দ দূষণ। আর শব্দ দূষণের কিছু ক্ষতিকর প্রভাব আছে, যেমন স্নায়ুতন্ত্রের ব্যাঘাত ঘটায়। যদি বেশি তুমি সাউন্ড পলিউশনের মধ্যে থাকো তাহলে তোমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, তোমার কাছে মানে দেখবা যে খিটখিটে মেজাজ, এই ধরনের সমস্যা হয়, এবং আলটিমেটলি কি হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়। তাহলে দেখো শব্দের একক কি, ডেসিবেল। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, যেহেতু এটা এক ধরনের তরঙ্গ এবং তরঙ্গ মাধ্যম ছাড়া মুভ করতে পারে না। তাই যে শব্দ তরঙ্গের জন্য মাধ্যম দরকার হয়। বা চাঁদে কোনো শব্দ করলে শোনা যাবে না, কারণ কি, চাঁদে বায়ুমণ্ডল নাই। বায়ুমণ্ডল মানে কোনো মাধ্যম নাই, তার মানে শুদ্ধ শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগও নাই, তুমি শব্দ শুনতে পারবা না। এই যে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত, 0। এটা 37তম বিসিএস এর কোশ্চেন ছিল। আর সবচেয়ে বেশি হলো কঠিন মাধ্যমে। এরপরে যেহেতু কঠিন মাধ্যমে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো যে অপশনগুলো ছিল, এগুলোর মধ্যে ছিল লোহা। আর পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় 4 গুণ বেশি। বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো তাপ ও তাপমাত্রা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাপ কি, তাপ হলো শক্তির একটা রূপ, আর এই তাপের একক হলো জুল। তাপ আমরা বুঝি, তাই না, যেটা আমাদের গরম লাগে সেটা হলো তাপ। আর তাপমাত্রা কি জিনিস, তাপমাত্রা হলো যে কোনো বস্তু সে অন্য কারো কাছ থেকে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, এটা যে জিনিসটা নির্ধারণ করে তাকে আমরা বলি তাপমাত্রা। আর তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, এগুলো হলো তাপমাত্রার একক। তো তাপমাত্রার 3টা একক আছে, একটা হলো তোমার সেলসিয়াস, একটা ফারেনহাইট এবং একটা কেলভিন। এই 3টা স্কেলের মধ্যে সম্পর্ক আছে। দেখো সম্পর্ক হলো এটা, C/5 = সি দিয়ে আমরা ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছি, এফ দিয়ে বুঝাচ্ছি ফারেনহাইট, এবং কে দিয়ে হলো কেলভিন। তো এটা মানে কি, যেমন মনে করো সেলসিয়াস স্কেলে ধরো 0°C, তাহলে এটা কেলভিনে কত হবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা বসাই যে C/5 = K-273/5। তাহলে সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0/5, এখানে তো 0 হয়ে গেল, কত থাকে, এই 5টাকে এখানে গুণ দিলে এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি K = 273। তার মানে সেলসিয়াস স্কেলে 0°, এটা কেলভিন স্কেলে 273 কেলভিন। সিমিলারলি তুমি ফারেনহাইটও বের করতে পারবা, যে যদি 10°C হয় তাহলে এটা কত ডিগ্রি ফারেনহাইট বের করে ফেলতে পারবা। বা আমাদের গায়ের টেম্পারেচার আমরা ফারেনহাইটে মাপি, তাই না, যে 98 বলি বা 99 বলি। তাহলে যে 98, 99 বা 100 ডিগ্রি ফারেনহাইট, সেটা কত ডিগ্রি সেলসিয়াস বের করা যাবে না, এই ফর্মুলা থেকে মনে রাখতে হবে এটা। C/5 = F - 32/9 = K - 273/5।
আর এটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার, এটা আমরা সবাই চিনি, এটাতে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এবং একটু মনে করো তো, এটার ভিতরে যে পারদ ব্যবহার করা হয়, এই পারদটা কেন ইউজ করা হয়? আগে আমরা পড়ে আসছি যে পারদের প্রসারণ বেশি, অল্প তাপে সে অনেক বেশি প্রসারিত হয়, এই জন্য আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে আমাদের টেম্পারেচার কত বাড়ছে। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা, এটা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে, এবং এইটা হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কই থেকে আসছে? যে কেলভিন স্কেল, যেটা এই কেলভিন স্কেলে শূন্য, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। তো একটু আগে দেখলাম যে সেলসিয়াস স্কেলে শূন্য মানে হলো কেলভিন স্কেলে 273। তাহলে কেলভিন যদি শূন্য হয় তাহলে সেন্টিগ্রেড কত হবে? -273 ডিগ্রি। এইটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাপজনিত প্রসারণ, কিছু পদার্থ ছাড়া সব পদার্থই তুমি যদি হিট দাও তাহলে সেটা প্রসারিত হয়, এটার আয়তন বাড়ে, এটা আমরা সবাই জানি। আবার তাপ অপসারিত হলে সেটা সংকুচিত হয়ে যায়, এটার আয়তন কমে যায়, এটাকে আমরা বলি তাপজনিত প্রসারণ। এটা সব পদার্থের ক্ষেত্রেই হয়, কিছু কিছু পদার্থ ছাড়া। তো থার্মোস্ট্যাট, এইটা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিতে এই থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এটা কিছু না, এখানে দুই ধরনের ধাতু ব্যবহার করা হয়। মনে করো ব্যবহার করা হলো পিতল আর হলো তোমার লোহা, এই দুই ধরনের ধাতু মনে করো যে আমরা ব্যবহার করলাম। তো যেটা হয় যে কোনো কারণে যদি তোমার টেম্পারেচার অনেক বেড়ে যায়, যে ধরো আগুন লেগে যাবে বা কোনো কারণে তাপ বেড়ে গেছে, তো যেটা হয় নর্মালি তোমার তাপ প্রয়োগ করলে এই লোহার চাইতে পিতল, এই পিতলটা বেশি প্রসারিত হয়। তো লোহা হয় কম, তো যে কারণে হয় এটা বেঁকে যায়। তো বেঁকে গেলে দেখা যায় যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন তোমার শীতল হয় তখন দেখা যায় যে এটা আবার সোজা হয়ে যায় তার এই থার্মোস্ট্যাট, তখন আবার বিদ্যুৎ চলাচল সচল হয়। তো এইটা থার্মোস্ট্যাট বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রে ব্যবহার করা হয়। এখন আসলে কঠিন পদার্থের প্রসারণের কয়েকটা উদাহরণ আমরা দেখি যে বাস্তব ক্ষেত্রে এইটা আসলে কোন কোন জায়গায় প্রয়োগ হয়। যেমন মনে করো রেল লাইনের দুই দুই পাতের মাঝখানে কি করা হয়? একটা ফাঁকা রাখা হয়। কারণ কি, এই যে রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে বা গরমের কারণে, তখন যেটা হয় এটা প্রসারিত হয়। তো এখানে যদি ফাঁক না রাখতো তো দেখা যেত প্রসারিত হলে সে কোন দিকে প্রসারিত হবে? তখন দেখা যেত যে এটা বেঁকে গেছে। হ্যাঁ, রেল লাইন এরকম বেঁকে গেছে, অনেক জায়গায় এরকম বেঁকেও যায়। তো এটা হলো তোমার রেল লাইনের মাঝখানে ফাঁক রাখা হয়। এরপরে চাকায় লোহার বেড় যে পড়ায়, এটা কি করে তোমরা দেখছো কিনা জানি না, যে প্রথমে এই যে বাইরের যে লোহার যে বেড়টা, এটাকে আগে গরম করে আগুনের মধ্যে উত্তপ্ত করে, উত্তপ্ত হলে কি হয়, স্বাভাবিকভাবে এটা একটু প্রসারিত হয়, তখন এটা এই চারপাশে খুব সুন্দর করে ঢোকানো যায়, যেহেতু প্রসারিত হচ্ছে। এরপরে যখন এটা তাপটা ছেড়ে দেয়, মানে ঠান্ডা হয়ে যায়, তখন সে আবার সংকুচিত হয়। তখন কি হয়, এটা খুব টাইট ভাবে এই চাকার গায়ে বসে যায়। হ্যাঁ, যেহেতু তার আয়তনটা কি হয়েছে, কমে গেছে, সে চাপ প্রয়োগ করছে। তো এইভাবে আমরা লোহা বের চাকায় পরাই থাকি। এরপরে তোমার ল্যাবরেটরিতে যে কাচের তৈরি জিনিসপত্র ব্যবহার করা হয়, ফানেল, বিকার বা এই রিলেটেড যন্ত্রপাতি, এগুলা পাইরেক্স কাচের তৈরি হয়। পাইরেক্স কাচ, পাইরেক্স কাচের তৈরি কেন? পাইরেক্স কাচের প্রসারণ সহ কম, মানে সে গরমে বেশি প্রসারিত হয় না, কম প্রসারিত হয়। এই কারণে ফেটে যাওয়ার ভয় কম থাকে। তুমি যদি নর্মাল গ্লাস ইউজ করো, দেখা যাবে যে এখানে এসিড টেসিড দেওয়ার কারণে তাপ উৎপন্ন হয়েছে, তখন দেখা যাবে যে এটা প্রসারিত হওয়ার সময় ঠাস করে ফেটে গেছে। এই জন্য পরীক্ষাগারে পাইরেক্স এর তৈরি জিনিসপত্র ব্যবহার করা হয়। আচ্ছা, পানি ব্যতিক্রমী প্রসারণ, এটা একটা জিনিস। সেটা হলো যে এতক্ষণ আমরা যেটা বললাম যে তাপ প্রয়োগ করলে কি হয়, আয়তন বাড়ে, তাপ ছেড়ে দিলে আয়তন কমে, এইটা তো নর্মাল বিষয়, তাই না? তো পানির একটা ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমটা কি, যে তুমি পানিকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, এই তাপমাত্রার পানিকে যদি তুমি হিট দাও, হিট দিলা, হিট দিলে কি হওয়ার কথা ছিল, আয়তন বাড়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আয়তন না বেড়ে উল্টা পানির আয়তন কমে। এইটা হলো পানির ব্যতিক্রমী প্রসার। বোঝা গেছে কি বললাম? যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, কিন্তু হ্যাঁ, এটা মনে রাখতে হবে, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে যদি তুমি হিট দাও, তো দেখা যাবে যে পানির আয়তন বাড়ে না, বরং কমতে থাকে। আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে ঠান্ডা বা গরম তুমি যেটাই করো, এই টেম্পারেচারে আসলে, এই 4 ডিগ্রি সেলসিয়াসে আসলে পানির আয়তন বা পানি প্রসারিত হয়। তো এটা যেহেতু
অন্যান্য তরলের মতো না, এই কারণে এই পানির এই প্রসারণকে ব্যতিক্রমী প্রসারণ বলা হয়। আর এই যে তোমার তাপ দিলে আয়তন বাড়ে, আবার তাপ চলে গেলে আয়তন কমে, তো এটার কারণে বেশ কিছু সমস্যা হয়। একটা সমস্যা হলো যে যে শীত দেশের শীত প্রধান দেশ যেগুলোতে পানি বরফ হয়ে যায়, তখন দেখা যায় এই যে পাইপের ভিতর দিয়ে যে পানিটা ছিল এটা বরফ হয়েছে। তো বরফ হওয়ার কারণে কি হয়, আয়তন বেড়ে যায়। তো আয়তন বেড়ে গেলে এই আয়তন যাবে কই, সে পাইপ ফেটে টেটে এই বরফগুলো বের হয়ে যায়। তো এই জন্য এটা একটা সমস্যা। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তো গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি? গলনাঙ্কের উপর চাপের প্রভাব হচ্ছে যেসব তরল মানে যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বেড়ে যায়, এদের ক্ষেত্রে হলো চাপ বাড়লে গলনাঙ্ক বাড়বে। আর যেসব পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমে, তাদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে। পুনঃশীলী ভবন হচ্ছে চাপ প্রয়োগ করলে অনেক সময় কঠিন পদার্থ গলে যায়, আবার এই চাপ অপসারণ করলে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এটাকে আমরা বলি পুনঃশীলী ভবন। মনে করো তুমি দুইটা বরফ নিলা, ঠিক আছে, দুইটা বরফ তুমি পাশাপাশি রাখলা, রেখে এটা দুইটা চাপ দিয়ে ধরে থাকো, তখন দেখবা যে এই মাঝখানে জোড়া লেগে যায়। কারণ কি, এই যে তুমি যখন চাপ দিলা তখন এই জায়গাটা গলা শুরু করছে, তো এখানে কিছু পানি গলে গেছে না, তুমি যখন চাপটা সরাই নিলা এই পানিটা আবার কঠিন পদার্থ হয়ে গেল, তখন কি হয়, একটা এই দুইটার মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, তখন দেখা যায় যে দুইটা একসাথে লেগে গেছে। এটা হলো পুনঃশীলী ভবন। এরপর আছে বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে আমরা বলি বাষ্পীভবন। তো একটা হলো শত বাষ্পীভবন, তুমি তোমার টেবিলের উপরে কিছু পানি ফেলে রাখো, 1 ঘন্টা পরে এসে দেখবো যে এই পানি নাই। তো এটা কি তুমি আলাদা করে তাপ দিছো? দাও নাই। এটা হলো শত বাষ্পীভবন, মানে কোনো একটা সারফেস থেকে পানি একা একা এসে বাষ্পে পরিণত হয়, এটাকে আমরা শত বাষ্পীভবন বলি। তো এইটার জন্য তার যে তাপটা দরকার হয়, এটা তো আর এমনি এমনি যায় নাই, অবশ্যই তার কোনো জায়গা থেকে তাপ নেওয়া লাগছে, যে তাপটা ব্যবহার করে সে পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে। সে দেখা যায় তুমি যে টেবিলটার উপরে পানি ফেলে রাখছিলে, এই টেবিল থেকে সে সেই তাপটা সংগ্রহ করবে, করে সে আকাশে উড়ে যাবে। তো এটা আর কিছু আমরা উদাহরণ দেখবো একটু পরে। আচ্ছা, আরেকটা হলো উদ্বায়ী তরল পদার্থ, যেসব তরল পদার্থ তুলনামূলক তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। যেমন মনে করো যে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, তুমি এটা হাতে দিবা, দেখবা কিছুক্ষণের মধ্যে নাই হয়ে যাবে, এটা এক ধরনের উদ্বায়ী পদার্থ। আর স্ফুটন হচ্ছে যে তুমি যদি ডিরেক্টলি হিট দাও, তাহলে পানির যে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি, তাকে আমরা বলি স্ফুটন। আচ্ছা, এখন বাষ্পীভবনের আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন একটা হলো মাটির কলসির পানি ঠান্ডা থাকে। এটা তোমরা জানো কিনা যে মাটির কলসিতে যদি পানি রাখো সেই পানিটা ঠান্ডা থাকে। এটা কেন হয়? এই যে মাটির কলসির গায়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, এই মাটির ফাঁক থাকে, দেখা যায় না, এত ছোট। তো পানি কি হয়, এই ভিতর থেকে সেই ফাঁক গুলা দিয়ে কলসির, মনে করো এটা কলসি, ভিতর থেকে উপরে চলে আসে। তখন এই উপরে যে চলে আসলো, তখন সে শত বাষ্পীভবন হয়, বাষ্পে পরিণত হয়। এখন এই পানিটা বাষ্পে পরিণত হওয়ার জন্য তাপ কই পাবে? সে তাপ করে কি, এই যে ভিতরে যে পানিটা আছে, এই ভিতরের পানি থেকে সেই তাপটা গ্রহণ করে বাষ্পে পরিণত হয়। তাহলে যেহেতু ভিতরের পানির তাপমাত্রা সে ব্যবহার করছে, এই কারণে ভিতরের পানিটা কি থাকে, ঠান্ডা থাকে। সিমিলার প্রসেস ঘটে যে আমরা তুমি ঘেমে টেমে এসে যদি ফ্যানের নিচে বসো, তখন দেখা যাবে তোমার শরীরে ঠান্ডা লাগতেছে। এটাও এই বাষ্পীভবনের উদাহরণ। কিভাবে, তোমার গায়ে যে পানিগুলা আছে, এগুলো তো সে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ফ্যানের বাতাসে। তো এই উড়ে যাওয়ার জন্য তার যে তাপটা লাগে, সে এটা তোমার শরীর থেকে নিয়ে নেয়, তখন তোমার মনে হয় যে তোমার শরীর ঠান্ডা লাগছে। ভেজা কাপড় গায়ে রাখলেও সেম ঘটনাই ঘটে। আচ্ছা, স্ফুটনাঙ্কের উপর চাপের কি প্রভাব? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। তো স্ফুটনাঙ্ক বাড়া মানে কি, বা স্ফুটনাঙ্ক কমা সেটা মানে কি? স্ফুটনাঙ্ক বাড়া মানে হচ্ছে, মনে করো যে নর্মালি কি হয়, নর্মাল টেম্পারেচার দেখা যায় যে 100°C তাপমাত্রায় পানি ফোটা শুরু করে। হ্যাঁ, তুমি যদি তাপ দাও, এটা 100° তাপমাত্রায় ফোটা শুরু করবে। স্ফুটনাঙ্ক যদি বাড়ে, তাহলে যেটা হবে, দেখা যাবে পানি 100°C তাপমাত্রায় ফুটবে না, পানি দেখা যাবে যে 120°C তাপমাত্রায় ফুটতেছে। আর স্ফুটনাঙ্ক কমা মানে হলো যে সে আগে 100°তে ফুটতো, এটা যদি কমে যায়, তো দেখা যাবে সে 70°C তাপমাত্রায় ফোটা শুরু করছে। এইটা হলো চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ার সাথে সম্পর্ক। তার মানে তুমি যদি চাপ বাড়াইতে পারো, তাহলে এই পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, সে 120°C তাপমাত্রা আগে নিবে, এরপর সে ফোটা শুরু করবে। এটা ভালো না খারাপ? আচ্ছা, তো প্রেসার কুকার আমরা চিনি যে এটা 1681 সালে
ফরাসি বিজ্ঞানী ডেনিস পেপিন এটা আবিষ্কার করছে। তো প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না কেন হয়, এটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? এইটাই চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হয়। এখানে দেখো, এটার আমরা খুব শক্ত করে লাগাই রাখি, যাতে ভিতরের যে প্রেসারটা, এই যে বাষ্প হচ্ছে, এটার কারণে যে প্রেসার হচ্ছে, এই প্রেসারটা যাতে বাইরে বের না হতে পারে। তার মানে দেখো, ভিতরে কি চাপ বেশি, প্রেসারটা বেড়ে যায়। তো প্রেসার বাড়ার কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। মনে করো পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতো, এখন 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতেছে। তাহলে যেটা হবে, এই যে তোমার এইখানে যে তুমি গরুর মাংস, মুরগির মাংস বা খাসির মাংস যেটাই দিছো, সেই তোমার ম্যাটেরিয়ালসটা বেশি তাপমাত্রা পাবে। তো বেশি তাপমাত্রা পেলে কি হবে, সে তাড়াতাড়ি গলবে বা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি চাপটা না থাকতো, তাহলে 100 ডিগ্রিতে ফুটতো। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যেত যে এই মাংস বা তোমার ম্যাটেরিয়ালস গুলা গলতে বা সিদ্ধ হতে সময় বেশি লাগে। আর পাহাড়ের উপরে চাপ কম থাকলে কি হয়, স্ফুটনাঙ্ক কম। মনে করো পানি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সে বাষ্প হওয়া শুরু করছে। তো এখন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো মাংস সিদ্ধ হবে না। তখন কি হবে, পানি সব বাষ্প উড়ে গেছে, মাংসটা পড়ে আছে সিদ্ধ না হওয়া অবস্থায়, কাঁচা থেকে যাবে। এই জন্য পাহাড়ের উপর রান্না করাটা দুরূহ। তার মানে এটা মনে রাখতে হবে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। আচ্ছা, এখন আসো তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন। মনে করো তুমি পানি দিলা, এই পানিটা গরম হতে হবে। তুমি মনে করো শীতের দিনে গোসল করবা, এই জন্য পানি দিছো, এই পানিটা গরম হওয়ার জন্য তুমি হিট দিলা। তাহলে এই যে পানিটা গরম হচ্ছে মানে কি, তার টেম্পারেচার বাড়ছে। এই টেম্পারেচার বাড়ার জন্য যে হিটটা প্রয়োজন, যে তাপের প্রয়োজন, সেটাই হলো তাপ ধারণ ক্ষমতা। এটার একক হলো জুল বা কেলভিন। এক একটা ম্যাটেরিয়ালসের তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। তো এটাকে আমরা প্রকাশ করি আপেক্ষিক তাপ দিয়ে। যে কোনো 1 কেজি ভরের বস্তু, যে কোনো বস্তু তুমি 1 কেজি নিবা, সেটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তোমার যে পরিমাণ তাপের প্রয়োজন, সেটা হলো আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি 4200, দুধের হলো 3930। এখন আসো তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন হলো তাপ কিভাবে ছড়ায়, এটা হলো তাপ সঞ্চালন। তো তাপ সঞ্চালন 3 পদ্ধতিতে হয়। একটা হলো পরিবহন পদ্ধতি। সেটা হলো, তুমি মনে করো একটা ম্যাটেরিয়ালসে তাপ দিলা, লোহা। মনে করো লোহার একটা ডান্ডি নিলা, নিয়ে এক প্রান্ত তুমি চুলার মধ্যে ঢুকাই দিলা, আরেক প্রান্ত তুমি এখানে ধরে আসো, মনে করো হাত দিয়ে এখানে তুমি ধরে আসো। তো দেখা যাবে যে কিছুক্ষণ পর তুমি টের পাবা যে তোমার এই জায়গাটাও গরম হয়ে গেছে। এটা কিভাবে হয়, এটা হয় পরিবহন পদ্ধতিতে। প্রথমে এইখানে মনে করো যে একটা এই লোহার একটা পরমাণু আছে, সে গরম হলো, বা অণু আছে, সে গরম হলো। তারপরে সে করবে কি, পাশেরটারে গরম করবে, মানে তার উত্তাপটা ছড়ায় পড়লো। তো পাশেরটা গরম হবে, এই পাশেরটা গরম হবে, এইভাবে অণুগুলা সে নিজে মুভ করে না, কিন্তু সে পাশের জনকে শক্তি সরবরাহ করে বা হিট সরবরাহ করে। তো দেখা যায় আস্তে আস্তে পুরাটার মধ্যে এই হিটটা বা তাপটা ছড়ায় পড়ে। এটা হলো পরিবহন পদ্ধতি। আর একটা হলো পরিচলন। তুমি একটা পানিতে তাপ দাও, তাপ দিলে কি হবে, এই পানির যে ক্ষুদ্র অণুগুলো আছে সে মুভ করা শুরু করবে, সে উপরে আসবে, এটা আবার নিচে যাবে। তো দেখা যাবে এই পরিবহন পদ্ধতিতে পানির সবগুলো অণু গরম হয়ে যায়। হ্যাঁ, তোমরা খেয়াল করবা যে পানিতে যদি কোনো ময়লা থাকে, দেখবা সে কন্টিনিউয়াসলি মুভ করে, তার মানে পানির অণুগুলা চলাচল করে। এই চলাচলের মাধ্যমে হিট ট্রান্সফার, এটাকে আমরা বলি পরিচলন। আর এটা হচ্ছে বিকিরণ। মনে করো সূর্য উঠলে আমাদের গরম লাগে, তাই না? তাহলে সূর্যের তাপটা কিভাবে আসে, পরিবহন পদ্ধতি না পরিচলন পদ্ধতি? এইটা যে পদ্ধতিতে আসে তাকে আমরা বলি বিকিরণ। এটা কোনো মাধ্যম ছাড়াই যেতে পারে, এটা এক ধরনের তাড়িৎ-চুম্বক তরঙ্গ। এই আকারে বিকিরণ, বিকিরণ আকারে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। তো বিকিরণ পদ্ধতি সবচেয়ে দ্রুত এই তোমার তাপ মুভ করতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো পরিবাহী পদার্থ, কোন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটারে আমরা বলি পরিবাহী পদার্থ। তো পরিবাহী পদার্থ একটা হলো সুপরিবাহক, যেটার মধ্যে দিয়ে খুব সহজে তাপ পরিবাহিত হয়, যেমন মনে করো যেটা বলছিলাম যে লোহা। আর একটা হলো কুপরিবাহক। কুপরিবাহক হলো যেটা দিয়ে সহজে প্রবাহিত হয় না, যেমন মনে করো যে কাঠ। কাঠ তুমি এক প্রান্ত গরম করো, দেখবে আরেক প্রান্তে সহজে হিট আসে না, যতটুকু আসে সেটা আসলে খুব বেশি না। আরেকটা হলো অপরিবাহক, যেটা একবারেই তোমার তাপ পরিবহন করে না, এরকম একটা পদার্থ হলো ফেল্ট। আচ্ছা, তাপ সঞ্চালিত হওয়ার কিছু উদাহরণ। আচ্ছা, একটা উদাহরণ দিই, সেটা হলো মনে করো যে তুমি খেয়াল করবা, ধরো রোদের মধ্যে একটা কাঠ, হ্যাঁ এটা একটা কাঠ আর একটা লোহা পড়ে আছে। তো তুমি হাত দিলে বুঝতেই পারবা যে লোহা বেশি গরম, আর কাঠ লোহার তুলনায় তুলনামূলক ঠান্ডা লাগবে তোমার কাছে। কারণ কি, লোহার ভিতর দিয়ে তাপ দ্রুত পরিবহন করতে পারে।
আহ, আবার তুমি শীতকালের কথা চিন্তা করো, তোমার ঘরের মধ্যে মনে করো যে একটা স্টিলের জিনিস আছে আর একটা কাঠ আছে, কোনটা ঠান্ডা মনে হবে? স্টিল বা লোহা জাতীয় জিনিসই তোমার কাছে বেশি ঠান্ডা মনে হবে। এটা হলো তাপ সঞ্চালিত হওয়ার, যে সে তাড়াতাড়ি তাপ ক্যাপচার করতে পারে এবং তাড়াতাড়ি সে ছেড়েও দেয়। কাঠ হলো উল্টা। আর তাপের শোষণ ও বিকিরণ, এটার সাথে রঙের একটা সম্পর্ক আছে। কালো রঙের বস্তু তাপ বিকিরণ এবং শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই কারণে গরমের দিনে যদি তুমি কালো কাপড় পরো, দেখবা বেশি গরম লাগে। আমরা এই জন্য গরমের দিনে কি পরি? সাদা কাপড় পরি। আর কালো রঙের কাপে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়, কারণ কি? তার বিকিরণ ক্ষমতা বেশি, এজন্য সে তাপটাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। সাদার জন্য উল্টা, সাদা রঙের সবচেয়ে কম, এই জন্য গরমের দিনে সাদা কাপড় পরলে খুব আরাম লাগে। আর চা, চায়ের কাপ দেখবা সবসময় কি হয়? সবসময় সাদা হয়, কারণ বিকিরণ ক্ষমতা সবচেয়ে কম। তাহলে দেখো তো একটু মনে পড়ে কিনা, তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টা? তিনটা: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবং সবচাইতে তাপ পরিবহন ক্ষমতা বেশি হলো কঠিন পদার্থের। সূর্য থেকে আসে বিকিরণ পদ্ধতিতে। তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুততম প্রক্রিয়া কি? বিকিরণ পদ্ধতি। আর রান্না করার হাঁড়ি পাতিল অ্যালুমিনিয়ামের তৈরি হয়, কারণ অ্যালুমিনিয়ামের পাত্রে তাপ দ্রুত সঞ্চালিত হয়, তাড়াতাড়ি সব জায়গায় ছড়ায় পড়ে। তুমি যদি কাঠের পাতিল ইউজ করতা, তাহলে সারাদিনে রান্নাও হতো না। আচ্ছা, আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, কারণ কি? মেঘ এটা তাপ উপরে যেতে বাধা দেয়। মনে করো রাত হচ্ছে, তখন দেখা যায় যে পৃথিবীর মধ্যে যে তাপটা ছিল সে এটা ছেড়ে দেয়। তো যদি মেঘলা থাকে, এই তাপটা আর উপরে যেতে পারে না মেঘের জন্য, তখন দেখা যায় যে গুমোট একটা আবহাওয়া ক্রিয়েট হয়, আমাদের গরম লাগে। আর কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। যে রঙের বেশি গরম থাকবে তাহলে কি হবে? এটা এটা হবে সাদা। আর মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়। এটা কারণ কি? একটু আগে আমরা দেখছিলাম যে পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, এজন্য অনেক তাপ শোষণ করেও পানির টেম্পারেচার বাড়ে কম। এই কারণে মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য আমরা পানি ব্যবহার করি। এখন আসো আমরা কিছু তাপ যন্ত্র নিয়ে আলোচনা করব। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে আমরা বলি তাপ ইঞ্জিন। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। এটা দুই রকমের হয়, একটা হলো বহির্দহ ইঞ্জিন আর একটা হলো অন্তর্দহ ইঞ্জিন। বহির্দহ হলো মানে জ্বালানির যে ক্রিয়া ইঞ্জিনের মূল অংশের বাইরে ঘটে, তাকে বহির্দহ ইঞ্জিন বলে। যেমন বাষ্পীয় ইঞ্জিন, আমরা বাষ্পীয় ইঞ্জিন তোমরা দেখছো কিনা যে আগের সিনেমাগুলোতে দেখা যায় তোমার রেল লাইনে বাষ্পীয় ইঞ্জিন ইউজ করা হতো। তো এখানে যেটা করে, এই যে কয়লা কয়লা পুরায় তাপ উৎপন্ন করে, এই তাপটা স্টিমে পরিণত হয়, স্টিম। এই স্টিমটা কি করে? তোমার ইঞ্জিনটাকে রান করে। আর এটা হলো অন্তর্দহ ইঞ্জিন, যেটা মূল মানে জ্বালানির দহন, যেটা ইঞ্জিনের মূল অংশের ভিতরে ঘটে। যেমন পেট্রোল ইঞ্জিন, আমাদের গাড়ির যে ইঞ্জিন গুলা, এখানে কি আমরা দেখতে পারি যে কোন জায়গায় আগুন জ্বলতেছে? দেখি না, এটা ফুয়েলটাকে ভিতরেই সে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আচ্ছা, বাষ্পীয় ইঞ্জিন, এটা জেমস ওয়াট 1781 সালে আবিষ্কার করেন, এবং এই জেমস ওয়াটের দেশ ছিল স্কটল্যান্ড। আর রেলওয়ে ইঞ্জিন যেটা, সেটা আবিষ্কার করে স্টিফেনসন। ওনার বাড়ি ছিল যুক্তরাজ্যে, এবং এটা আবিষ্কার করে 1825 সালে। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করে ডক্টর অটো, এবং পেট্রোল ইঞ্জিনের দক্ষতা হলো 30%। মানে তুমি যদি 100% জ্বালানি দাও, সে মাত্র 30% কাজে লাগাইতে পারবে। এটা হলো দক্ষতা, যান্ত্রিক দক্ষতা বলি। এবং পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে, এটা কিন্তু একবার বিসিএস আসছিল, কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? পেট্রোল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করে রুডলফ ডিজেল, এবং সে জার্মানির, এবং এটা আবিষ্কার করে 1892 সালে। রেফ্রিজারেটর আমরা সবাই চিনি, ফ্রিজ বলি আমরা যেটা। তো ফ্রিজে আমরা কি করি? ফ্রিজে নর্মালি একটা গ্যাস ইউজ করা হয়, যেটাকে বলা হয় ফ্রেয়ন। এই ফ্রেয়নের তোমার রাসায়নিক নাম যেটা, সেটা হলো এটা ক্লোরোফ্লোরো কার্বন। কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বন আমরা জানি এটা একটা গ্রিন হাউস গ্যাস, এবং সেটা ওজোন স্তরের জন্য খুব ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই জন্য আমরা এখন ফ্রেয়ন ইউজ করতে চাই না। তো এখন যেটা ইউজ করে, এটা হলো R134A, যেটাকে কেমিস্ট্রির ভাষায় বা এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরো ইথেন বা হাইড্রোফ্লোরো কার্বন। এগুলো আমরা এখন ফ্রেয়ন হিসেবে ব্যবহার করি। এই ফ্রেয়ন যেটা করে, এই যে ভিতরে তুমি যে ম্যাটেরিয়ালস গুলো রাখছো, হ্যাঁ, শাক সবজি বা মাছ মাংস যা রাখছো, এই ফ্রেয়নটা সেইখান থেকে তাপ গ্রহণ করে। গ্রহণ করে সে কি করে? সে বাষ্প হয়। কারণ বাষ্প হয়ে সে উড়ে যেতে পারে না। সে কি করে? এই কম্প্রেসরের ভিতরে যখন ঢোকে, তখন কম্প্রেসর আবার কি করে? এই ফ্রেয়ন থেকে সে আবার তাপটা নিয়ে নেয়। ফ্রিজের কম্প্রেসর। তো তাপ নিয়ে দিলে ফ্রেয়ন কি হয়? আবার তরল পদার্থে পরিণত হয়।
সে আবার এখানে আসে, এখানে এসে এগুলা থেকে আবার তাপ নেয়, আবার সে কম্প্রেসারে যায়, কম্প্রেসার আবার ফ্রেয়ন থেকে তাপ নিয়ে নেয়, তো ফ্রেয়ন আবার লিকুইডে পরিণত হয়। এইভাবে রেফ্রিজারেটর আমাদের জিনিসপত্রগুলা থেকে তাপ নিয়ে ঠান্ডা রেখে জিনিসপত্রগুলা ভালো রাখে। তো ফ্রেয়ন যেটা বলছিলাম ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন, এবং বাণিজ্যিক নাম হলো F22। আরেকটা জিনিস হলো এসি, এটাও এক ধরনের তাপযন্ত্র, সে কি করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, আমাদের ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর একটা হলো থার্মোফ্লাক্স, এটাও একটা তাপযন্ত্র, সে কি করে পানিকে গরম রাখে। তো মনে রাখবা যে ফ্লাক্স এটা 2 স্তর বিশিষ্ট, দেখো এই যে ভিতরের একটা, এই বাইরের একটা, দেখছো দুইটা, এই একটা এই একটা, 2 স্তর বিশিষ্ট। তো এটা ভিতরেরটার মধ্যে তোমার এক ধরনের ম্যাটেরিয়ালস এর প্রলেপ থাকে, যার কারণে তোমার এইখানে যে তাপগুলা এইখানে এসে প্রতিফলিত হয়ে ভিতরেই থাকে, এটা বের হইতে পারে না। নর্মালি আমরা এটা সিলভার দিয়ে থাকি, সিলভার সারফেস দেখবা চকচক করে ভিতরে। আর এই 2 স্তরের মাঝখানে থাকে ভ্যাকুয়াম, ফাঁকা জায়গা থাকে, যাতে এই ভিতরের তাপটা কোনো মাধ্যম না পেয়ে এখান দিয়ে পরিবহন না হতে পারে, এই কারণে মাঝখানে ফাঁকা রাখা হয়। তো এই কারণে ফ্লাক্সের ভিতরে টেম্পারেচার অনেক লম্বা সময় পর্যন্ত ঠিক থাকে। তাহলে আসে দেখি যে তাপ ইঞ্জিনের কাজ কি করে। তাপ ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে জেমস ওয়াট। কার্বোরেটর থাকে পেট্রোল ইঞ্জিনে, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা পায় 30%। বর্তমানে ট্রাইফ্লোরোইথেন আমরা রেফ্রিজারেটরে ইউজ করি। আর থার্মোফ্লাক্স 2 স্তর বিশিষ্ট। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।